আসসালামু আলাইকুম। স্টেপস সিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 26 এর ফিজিক্স অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টার উপরে সলভ ক্লাস শুরু করব। ওকে, তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থা? মুখস্থ, আয়নিত অবস্থা। ঠিক আছে, ওকে। আমরা জানি কঠিন, তরল, বায়বীয় এই 3 অবস্থা পদার্থ বিরাজ করে। তার আরেকটা অবস্থা হচ্ছে প্লাজমা। যখন কোনো পদার্থ আয়নিত হয়ে যায় তখন ওই অবস্থাটাই হচ্ছে প্লাজমা বা পেস্ট এর মতো হয় গঠনটা। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ, প্লাজমা হচ্ছে আয়নিত অবস্থা। পরের প্রশ্ন কি বলছে? একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ হচ্ছে পৃষ্ঠটান। দেখেন, অনেকের কাছে আমার মনে হতে পারে সান্দ্রতাও কেন না। আচ্ছা, সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে গিয়ে কোনো প্রবাহীর একটা স্তরের উপর দিয়ে আরেকটা স্তরকে গতিশীল করতে গেলে যে ধর্মের কারণে বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে সান্দ্রতা। কিন্তু এখানে আমাদের বলছে একটা কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢালবো, পানি ঢাললে সেটা ছড়ায়া পড়ার যে প্রবণতা আর ছড়ায়া না পড়ার প্রবণতা, এই দুইটা। ঠিক আছে, আমি এখানে গতিশীল করতে যাচ্ছি না। তাহলে আমি যদি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢালি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ছড়ায়া পরে থেমে থাকে, কারণ ওই তরলের পৃষ্ঠটা নিজেদের মধ্যে চেপে থাকতে চায়। এই ধর্মটাই হচ্ছে গিয়ে পৃষ্ঠটান। এখন পানির থেকে দুধের পৃষ্ঠটান বেশি, এই কারণে পানি যতটুকু ছড়ায় দুধ তার চেয়ে কম ছড়ায়। যার পৃষ্ঠটান বেশি সে তত ভিতরের দিকে চেপে থাকবে, ছড়াবে না। যেমন কাচের উপর যদি পারদ রাখি সে মোটেও ছড়াবে না, সম্পূর্ণ গোল হয়ে পড়ে থাকবে। যার পৃষ্ঠটান বেশি সে তত বেশি ভিতরের দিকে চেপে থাকতে চায়। এই প্রবণতাটাই হচ্ছে অ্যাকচুয়ালি পৃষ্ঠটান। তাহলে কিসের কারণে ছড়ায় না? পৃষ্ঠটানের কারণে। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি বিকৃতির একক? আমরা জানি বিকৃতির কোনো একক নাই, কারণ বিকৃতিকে আমরা লিখি কিভাবে? কোনো একটা জিনিসের দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হইল ডিভাইডেড বাই আগের দৈর্ঘ্য, অথবা কোন একটা জিনিসের আয়তন কতটুকু পরিবর্তন হইল ডিভাইডেড বাই আগের আয়তন। এভাবে করে আমরা বিকৃতি হিসাব করি। তাহলে একই জাতীয় দুইটা রাশির অনুপাত যেহেতু, তাহলে বিকৃতির কোনো একক থাকবে না, অ্যান্সার হবে নন। ওকে, পরের প্রশ্ন 4 নাম্বার কি বলেছে দেখেন। স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির সম্পর্কটা কিরকম? এটা আমরা হুকের সূত্র থেকে জানি যে পীড়ন হচ্ছে গিয়ে বিকৃতির সমানুপাতিক। ওকে, তাহলে এবার দেখেন, আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে কি করতে হবে? একটা সমান দিতে হবে, একটা ধ্রুবক লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখেন তো? পীড়ন এটা একটা চলক, বিকৃতি এটা একটা চলক, ধ্রুবক এটা ধ্রুবক। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি এরকম একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারবো যেটা মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। ঠিক আছে, ওকে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখা। শুধু সরলরেখা অপশনে থাকলে এবং মূলবিন্দুগামী সরলরেখা অপশনে থাকলে দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার? মূলবিন্দুগামী সরলরেখা। যদি মূলবিন্দুগামী কথাটা না থাকতো তাহলে সরলরেখা। ওকে, আচ্ছা। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 5 কি বলেছে দেখেন। কোন একটি বস্তুর জন্য হুকের সূত্রের লেখচিত্রের ঢাল 18 × 10⁻10 ইউনিট এবং এর উপরস্থ কোনো এক বিন্দুর উচ্চতা 3.6 × 10⁸ ইউনিট হলে বস্তুর 2 মিটার কিউব আয়তনে কত শক্তি জমা হবে? প্রশ্নটা পড়ে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু খেয়াল করেন, এটা আপনি যত সহজ চিন্তা করতে পারেন তার চেয়েও সহজ। এটা কি বলছে? কোন একটা বস্তুর জন্য হুকের সূত্রের লেখচিত্র। হুকের সূত্র লেখচিত্র মানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আপনি একটু গ্রাফটা আঁকার চেষ্টা করেন, যেখানে আমরা এই বরাবর পীড়ন দেখাবো, এই বরাবর দেখাবো বিকৃতি। ওকে, তাহলে এখান থেকে আমরা যে গ্রাফটা পাই সেটা হয় একটা মূলবিন্দুগামী সরলরেখা। এই যে রেখাটা আমরা পাই, এই রেখার ঢাল এক এক উপাদানের কঠিন পদার্থের জন্য এক এক রকম হবে। কঠিন তরল যাই হোক, উপাদানের উপর নির্ভর করবে এটা ঢাল কত হবে। কারণ এই গ্রাফের যে ঢাল, সে ঢালটাই আমাকে বুঝায় স্থিতিস্থাপক গুণাঙ্ক কি। দেখেন,
আমরা হুকের সূত্র থেকে জানি পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেখান থেকে জানি পীড়ন ইজ ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু বিকৃতি। ওকে, এখন দেখেন তো বিকৃতিকে যদি পীড়নের নিচে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাই কিন্তু হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বা আপনার ক্রিন্তন গুণাঙ্ক, এই জিনিসগুলা, তাই না? তাহলে পীড়নকে বিকৃতি দিয়ে ভাগ করে দেওয়ার অর্থ কি? আমি এই গ্রাফের ঢাল পাবো। তাহলে এই গ্রাফের ঢাল দেওয়া আছে, কত দেওয়া আছে দেখেন, 18 × 10⁻10 ইউনিট। তার মানে ওই বস্তুটার জন্য স্থিতিস্থাপক গুণাঙ্কের মান দেওয়া আছে। সেটা কি গুণাঙ্ক সেটা কিন্তু আমাকে বলে নাই। দৈর্ঘ্য গুণাঙ্ক নাকি আয়তন গুণাঙ্ক নাকি ব্যবর্তন গুণাঙ্ক কিছু বলে নাই, দরকারও নাই। খেয়াল করেন, ঢাল দিয়ে দিছে, পরে আপনাকে কি বলছে? এর উপরস্থ কোনো এক বিন্দুর উচ্চতা 3.6 × 10⁸ ইউনিট। ইউনিটগুলা শুধু লিখে দিয়েছে। ইউনিট যদি দিয়েই দিত তাহলে কিন্তু আপনি বুঝেই ফেলতেন। ইউনিট যেহেতু দেওয়া নেই, কোনো সমস্যা নেই। দেখেন বলছে এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের উপরস্থ কোনো একটা বিন্দুর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা মানে এখান থেকে একটা লম্ব আঁকেন, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে দেখেন, 3.6 × 10⁸, এবং এটার ঢাল দেওয়া আছে 18 × 10⁻10। কোনো সমস্যা নাই। এবার খেয়াল করেন, আমাকে কি বের করতে বলছে? বস্তুর 2 মিটার কিউব আয়তনে কত শক্তি জমা হবে। দেখেন তো, এখান থেকে লম্ব আঁকার ফলে এখানে একটা ত্রিভুজ ক্ষেত্র পাইলাম না? এই ত্রিভুজ ক্ষেত্রের আমি একটা ক্ষেত্রফল পাবো। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কোন একটা বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি। এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা নির্ণয় করতে পারি একক আয়তনে সঞ্চিত শক্তি। কিভাবে? দেখেন, একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কি জানি আমরা? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাই না? এটা। এখন দেখেন তো, আমি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কি? এই জিনিসটুকু। আর এইটুকু কি নির্দেশ করে? বিকৃতি। পরে উচ্চতা। উচ্চতা কি? এতটুকু। এতটুকু কি নির্দেশ করে? পীড়ন। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এর ক্ষেত্রফল থেকে আমি কি পাবো? একক আয়তনে কতটুকু শক্তি জমা হবে সেটা। একক আয়তনে মানে 1 মিটার কিউব আয়তনে। আমাকে বের করতে বলছে 2 মিটার কিউব আয়তনে কত হবে শক্তি। তাহলে দেখেন, একক আয়তনে সঞ্চিত শক্তি যা পাবো সেটাকে 2 দিয়ে গুণ করে দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যেটা করব, আমাকে মোট সঞ্চিত শক্তি বের করতে বলছে। তাহলে আমরা মোট সঞ্চিত শক্তি ইউ ধরলাম, সেটা কি হবে? 2 ইন্টু একক আয়তনে সঞ্চিত শক্তি মানে ওর ক্ষেত্রফল। ঠিক আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এখন খেয়াল করেন, এটা তো এটা কাটা যাবে। ভূমি। ভূমি মানে কি? এতটুকু দৈর্ঘ্য। দেখেন, আমি কিন্তু ভূমির মান জানি না, কিন্তু উচ্চতার দৈর্ঘ্যটা কিন্তু আমি জানি। তাহলে উচ্চতাটা আপনি লিখে দেন, আপনি ভূমিটা এখানে রাখেন। উচ্চতাটা কত পাইছেন? 3.6 × 10⁸। ভূমি আপনি জানেন না, কিন্তু আপনাকে ঢাল বলে দিছে। দেখেন তো, আমরা যদি উচ্চতার মানকে ঢাল দিয়ে ভাগ করি তাহলে তো আমরা ভূমি পাই। দেখেন তো, এটা বুঝছেন কিনা? দেখেন তো, আমরা একটা সরলরেখার সমীকরণ লিখি, y = mx, যেখানে x হচ্ছে গিয়ে ভূমি, y হচ্ছে গিয়ে উচ্চতা। বুঝা গেছে? তাহলে এখান থেকে যদি আপনি ভূমি বের করতে চান তাহলে কি করবেন? y কে m দিয়ে ভাগ করবেন, মানে উচ্চতাকে ঢাল দিয়ে ভাগ করবেন। দেখেন, ভূমির দৈর্ঘ্য কেমনে বের করছি? উচ্চতাকে ঢাল দিয়ে ভাগ করছি। দেখেন, উচ্চতার মান আমি জানি এটা, আবার ঢালের মানও দেওয়া আছে। তাহলে উচ্চতার মান 2 বার হবে, 3.6 × 10⁸ ডিভাইডেড বাই ঢাল দেওয়া আছে কত? 18 × 10⁸। পরে এখানে আবার 3.6 × 10⁸। এবার ক্যালকুলেট করেন। 18 36-এর মধ্যে যাবে 2 বার, কিন্তু এখানে 36 না, 3.6। যদি আমি 36 লিখি, লেখেন তো কত হয়? 36 × 10⁻, হবে 7। এখানে দশমিক 1 ঘর পিছনে নিয়ে আসছেন, পাওয়ার 1 কমাইতে হবে, ডিভাইডেড বাই 18 × 10⁻10। ওকে, আর এখানে যেটা আছে সেটাই রেখা দেন। এবার দেখেন, এটা দিয়ে কাটাছেড়া করেন, 2। ঠিক আছে? 2। তাহলে 2 × 10⁻³
বুঝতে পারছেন? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কারণ এখানে আছে 10, এখানে আছে 7, এখানে হবে কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এবার ক্যালকুলেট করেন, 3.6 ইন্টু 2 মানে 7.2, আর কোনো কিছুই করা লাগবে না, 7.2 একটাই আছে অপশনে, পাওয়ারও দেখা লাগবে না, এককও লেখা লাগবে না, তাহলে অ্যান্সার হবে গিয়ে ক। ঠিক আছে, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এখন আপনি বলতে পারেন ভাই এত লং প্রসেস, ভাই আপনারই তো কনসেপ্টটা দেখাইলাম, কনসেপ্ট যদি আপনি জানেন আপনার প্রসেস কি লং নাকি? বুঝছেন না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আপনি যত আয়তন সেটা দিয়ে গুণ করে দিবেন। তাহলে দেখেন সঞ্চিত শক্তি বের করার একটা ট্রিক আপনি মাথায় রাখেন, এখানে সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি বা কতটুকু শক্তি জমা হয়েছে সেটা যদি বের করতে বলে, আপনি কি করবেন? আয়তনকে ওই লেখচিত্রের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিবেন। লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পরে আয়তন দেওয়া থাকলে আয়তন দিয়ে গুণ করে দিবেন, তাহলে মোট সঞ্চিত শক্তি পেয়ে যাবেন ইচ্ছা কত। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্নে চলে যাই, 6 নম্বর। কি বলছে দেখেন, কোনো একটি কঠিন পদার্থের পয়সনের অনুপাত এবং ইয়ং এর গুণাঙ্ক যথাক্রমে 0.2 এবং 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার হলে তার সংনম্যতা কত? ওকে, তাহলে দেখেন, আচ্ছা কোনো একটা কঠিন পদার্থের পয়সনের অনুপাত দেওয়া আছে, মানে সিগমা দেওয়া আছে, ইয়েস, ওইটার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, বলে সংনম্যতা বের করতে বলছে। সংনম্যতা মানে জানো কি? সংনম্যতা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই আয়তন গুণাঙ্ক। ওকে, তাহলে খেয়াল করেন, আমরা ইয়ং এর গুণাঙ্কের সাথে আয়তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক, পয়সনের অনুপাত, এই 4টা জিনিসের একটা সম্পর্ক আমরা জানি। দেখেন, আমি যদি সম্পর্কটা এক লাইনে লিখি, ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়ালস টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা ইজ ইকুয়ালস টু 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা। ইয়ং এর গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক, পয়সনের অনুপাত, আয়তন গুণাঙ্ক, এই 4টা জিনিসের একটা সম্পর্ক, যখন যেটা লাগে তখন আমরা সেটা ব্যবহার করতে পারি। খেয়াল করেন, আমাকে কি বের করতে বলছে? সংনম্যতা কত। সংনম্যতা কার সাথে রিলেটেড? আয়তন গুণাঙ্কের সাথে। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এটার সাথে এই সম্পর্কটা হিসাব করব। দেখেন, আমরা জানি y ইজ ইকুয়ালস টু 3b 1 মাইনাস 2 সিগমা। এখান থেকে আমরা b বের করব, অথবা আমরা b বের করব মানে আমরা bটাকে ওই পাশে নিয়ে যাই, b ওই পাশে নিয়ে গেলে কি হবে? 1/b হবে, আর yটা এই পাশে চলে আসবে, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 সিগমা ডিভাইডেড বাই y। আর 1/b এটা মানেই হইল গিয়া সংনম্যতা, কাপ্পা। সংনম্যতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, 1/b। ওকে, 3 এর মান 3, 1 এর মান 1, 2 এর মান 2, সিগমার মান দেওয়া আছে দেখেন 0.2 ডিভাইডেড বাই y দেওয়া আছে কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে এটা আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে কত হবে? দেখেন, এখানে 2 ইন্টু 0.2 মানে 0.4, পরে 1 থেকে বিয়োগ করবেন 0.6, 3 দিয়ে গুণ করবেন, 3 6 18, 18কে 2 দিয়ে ভাগ করবেন 9 কোথায় আছে? অপশনে একটাই আছে, দেখছেন? না, তবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -12। দেখেন, সবগুলোর পাওয়ার সেম, সবগুলোর একক সেম, তাহলে আপনি শুধু সংখ্যাটা দেখলেই হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে 4। এটাই হচ্ছে গিয়ে কাপ্পা বা কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। পরের প্রশ্ন 7, কি বলেছে? মার্কারির সাথে কাঁচের স্পর্শকোণ কত? আরে ভাই মুখস্থ, 140 ডিগ্রি। অ্যাকচুয়ালি এটা 139 ডিগ্রি, কিন্তু অপশনে যদি 40 ডিগ্রি থাকে 40 ডিগ্রি দিবেন, আর যদি 139 40 দুইটাই থাকে 39 দিবেন। মুখস্থ 140 ডিগ্রি। পরের প্রশ্ন 8 নাম্বার, কোনো গ্যাসের তাপমাত্রা পূর্বের 3 গুণ করা হলে সান্দ্রতা পূর্বের কত গুণ হবে? গ্যাসের তাপমাত্রার সাথে সান্দ্রতার একটা সম্পর্ক আছে। দেখেন, কোনো গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক ইটা পরম তাপমাত্রার সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্ক পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এটা দেখে আমরা লিখতে পারি না, ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1 ইজ ইকুয়ালস টু √T2 ডিভাইডেড বাই √T1 লেখা যায়। এখান থেকে আমরা ইটা 2 বের করব। ইটা 2 ইজ ইকুয়ালস টু কি আসবে? √T2 ডিভাইডেড বাই √T1 ইটা 1। T2 এর মান দেওয়া আছে কি আগের 3 গুণ, কাটাছিড়া করেন, √3 ইটা 1 আগের √3 গুণ হবে, অ্যান্সার হবে √3।
ঠিক আছে, একদম সহজ জিনিস। পরের প্রশ্ন 9, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবান পানির বুদবুদ তৈরি করতে 4.8 পাই ইন্টু 10⁻³ জুল কাজ করতে হয়। সাবান পানির পৃষ্ঠ টান কত? একটা সাবান পানির বুদবুদ ফুলাইবেন, আপনার হাতের মধ্যে সাবান পানি লইছেন, লয়া এমন করছেন, বুদবুদ এখনো তৈরি হয় নাই, এবার ফু দিবেন, বুদবুদ তৈরি হবে। একটা বুদবুদ তৈরি করছেন যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ওটা করার জন্য আপনাকে কতটুকু কাজ করতে হয়েছে বইলা দিছে, সাবান পানির পৃষ্ঠ টান বের করতে বলছে। খেয়াল করেন, একটা বুদবুদকে ফুলাইয়া বড় করতে কি পরিমাণ কাজ করতে হয় তার একটা ফর্মুলা আমরা জানি, W = 2 × 4 পাই ইন্টু R2² - R1² ইন্টু T। R2 মানে হইতাছে গিয়া ফুলানোর পর যে বুদবুদ পাইছেন তার ব্যাসার্ধ, এটা ফুলানোর আগে যে বুদবুদ ছিল তার ব্যাসার্ধ। 4 পাই কেন? ওই যে ক্ষেত্রফল হিসাব করতে হবে, 4 পাই R2² মানে পরের বুদবুদের ক্ষেত্রফল, 4 পাই R1² আগের বুদবুদের ক্ষেত্রফল। 2 দিয়ে কেন গুণ করছি? কারণ সাবান পানির যে বুদবুদ আছে, যা বাবল আছে, সেটার পৃষ্ঠ হচ্ছে দুইটা, বাহিরে একটা ভিতরে একটা, কারণ জিনিসটা হচ্ছে ফাঁপা। যেহেতু ফাঁপা তাহলে পৃষ্ঠ দুইটা, ভিতরে একটা বাইরে একটা, যখন আপনি ফু দিবেন দুইটা পৃষ্ঠই ফুলবে, এই কারণে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু সেটা যদি সাবান পানির বুদবুদ না হয়ে নর্মালি পানির ফোঁটা হইতো বা তেলের ফোঁটা হইতো, তখন এখানে আমরা 2 দিতাম না, কারণ সেটা হবে নিরেট, আর নিরেট মানে শুধু বাহিরের পৃষ্ঠটাই ফুলবে, ভিতরে কোনো মুক্ত পৃষ্ঠ নাই। যেহেতু সাবান পানির কথা বলছে, তাহলে অবশ্যই দুইটা পৃষ্ঠের জন্য 2 দিয়ে গুণ করতে হবে। এখন কথা হইল, এটা আমরা কখন ব্যবহার করি? যখন বুদবুদের আগে একটা সাইজ ছিল, মানে আগে একটা বুদবুদ ছিল, সেটাকে ফু দিয়ে আমরা আরো বড় বানাইছি। কিন্তু এখানে বইলা দিছে একটা সাবান পানির বুদবুদ তৈরি করতে, তার মানে আগে বুদবুদ ছিল না, ওটাকে আমি নতুন করে তৈরি করছি। যেহেতু বুদবুদটা আগে ছিল না, তাহলে তার আগের ব্যাসার্ধ হবে 0, বুদবুদ ছিল না, R1 এর মান 0 বসান, তাহলে আমরা কাজ কত পাবো? 2 × 4 পাই R² ইন্টু T, এটা হচ্ছে W। ওকে, W এর মান দেওয়া আছে কত? 4.8 পাই ইন্টু 10⁻³ এখানে আসবে গিয়ে 8 পাই R² ইন্টু T, এখান থেকে T বের করতে বলছে। T = হবে 4.8 পাই ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 8 পাই R², R² মানে হচ্ছে 0.1 এটার স্কয়ার। খেয়াল করেন, পাই পাই তো কাটাই যাবে, 8 4.8 এর মধ্যে কয়বার যায়? 8 48 এর মধ্যে কয়বার যায়? 6 বার। কিন্তু এটা তো 48 না, 4.8, তাহলে হবে 0.6। ওকে, এখানে আছে 10⁻³ নিচে আছে কত? 10⁻⁻1 তার উপর স্কয়ার, মানে 10⁻²। হিসাব করেন, হবে 0.06। ঠিক আছে, এখানে একটা 10⁻⁻1 থাকবে, সেটা মিলে 0.06। অথবা আপনার তো যেহেতু 6 সংখ্যাটা পেয়ে গেছেন, 6 তো আর কোথাও নাই, একটাই আছে অপশনে, তাহলে 9 এর অ্যান্সার হবে খ, 0.06 নিউটন পার মিটার। আমাদের পরের প্রশ্নটা দেখি, 10 নম্বর কি বলছে দেখেন। দুইটি কৈশিক নলকে একই তরলে নিমজ্জিত করার ফলে তাদের মধ্য দিয়ে তরলের আরোহণের অনুপাত 2:3 পাওয়া গেল, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, দুইটা কৈশিক নল তো চিনেন, দুইটা কৈশিক নলকে আমি একই তরলের মধ্যে নিমজ্জিত করছি, দুইটা সমান পরিমাণ মোটা না। আমরা জানি যেই কৈশিক নল যত বেশি চিকন তার মধ্য দিয়ে তরল তত বেশি উপরে ওঠে, যেটা মোটা তার মধ্য দিয়ে কম ওঠে। মানে পানির আরোহণ বা তরলের আরোহণ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। দেখেন, আমরা পৃষ্ঠটান বের করার ফর্মুলা কি জানি? RH ρg ডিভাইডেড বাই 2 cos θ। একটা নির্দিষ্ট তরল, পৃষ্ঠটান সেম, ঘনত্ব সেম, জি সেম, স্পর্শকোণ সেম। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি RH = কনস্ট্যান্ট, ধ্রুবক, সবকিছু ধ্রুবক, আর এবং এইচ বাদে। তাহলে দেখেন, আর এবং এইচ এর গুণফল ধ্রুবক, তার মানে কি তারা ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক হলে আমরা লিখতে পারি না, দেখেন তো,
R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু H2 ডিভাইডেড বাই H1। দেখেন তো দুইটার আরোহণের অনুপাত দেওয়া আছে কত, 2:3। 2:3 মানে হচ্ছে H1:H2, এটা দেওয়া আছে 2:3। তাহলে H2 অনুপাত H1 এটার মান কত আসবে, 3/2, উল্টা হবে। তাহলে R1 অনুপাত R2 মানে হচ্ছে 3:2, উল্টায় যাবে জাস্ট, যেহেতু ব্যস্তানুপাতিক। অ্যান্সার হবে 3:2। একদম সিম্পল প্রশ্ন। পরের প্রশ্ন দেখি 11 নম্বর কি বলছে। এস পৃষ্ঠটানের একটি তরলের পৃষ্ঠ থেকে এক্স ও ওয়াই পরিমাপের একটি আয়তাকার পাতকে টেনে তুলতে অতিরিক্ত কত বলের প্রয়োজন হবে? অতিরিক্ত কত বল বলতে, আচ্ছা মনে করেন এই মার্কারটা, এটা এখানে রাখি ঝুলাইয়া, আমার হাতের উপরে আছে। এখান থেকে তাকে যদি আমি টেনে উপরে তুলি, আমার একটা বল প্রয়োগ করতে হয়। কতটুকু বল প্রয়োগ করতে হয়? তার ওজনের সমান সব সময় করতে হবে। এখন এই মার্কারটা মনে করেন একটা তরলের পৃষ্ঠের উপরে ভাসমান আছে, সেখান থেকে যদি তাকে আমি টেনে তুলতে চাই, সেখানে আমাকে আরও বেশি বল প্রয়োগ করতে হয়, কারণ সেখানে তো মার্কারটার ওজন আছেই, সেই সাথে তরলের যে পৃষ্ঠটা তাকে একটা নির্দিষ্ট বলে টেনে ধরে রাখছে। এই বলটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল। তাহলে যদি আমি মার্কারটাকে তরলের পৃষ্ঠ থেকে উপরে তুলতে চাই, তখন ওই পৃষ্ঠটানের সমপরিমাণ বল আমাকে অতিরিক্ত প্রয়োগ করতে হবে। তাহলে এখানে অতিরিক্ত কত বলের প্রয়োজন বলতে পৃষ্ঠটানজনিত বলের মান আমাকে বের করতে বলছে। ওকে, ওই তরলের পৃষ্ঠটান দেওয়া আছে এস, এবং সেই তরলের পৃষ্ঠে আমি কি রাখছিলাম, মার্কার রাখি নাই, একটা আয়তাকার পাত রাখছিলাম যার পরিমাপ দেওয়া আছে। পরিমাপ মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা পৃষ্ঠটানের সংজ্ঞাটা জানি, টি ইজ ইকুয়ালস টু বল ডিভাইডেড বাই কার্যকর দৈর্ঘ্য। এখান থেকে এই এফ এর মানটা বের করতে হবে, এটাই হচ্ছে অতিরিক্ত বল টিএল। কিন্তু এখানে আমরা পৃষ্ঠটানকে এস দিয়ে প্রকাশ করছি। প্রশ্নে আমাকে বলে দিয়েছে পৃষ্ঠটানের মান হচ্ছে এস, আর এখানে এল মানে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু একটা আয়তাকার পাত রাখছি, তাহলে এইখানে তার জন্য এল এর মানটা হবে গিয়ে তার পরিসীমা। পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখেন অ্যান্সার তো হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ, 2s ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের পরের প্রশ্নটা দেখি। 12 নম্বর কি বলছে? 1 পয়েস ইজ ইকুয়ালস টু হোয়াট? পয়েস এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক, এসআই একক না। আমরা জানি সান্দ্রতা গুণাঙ্কের এটার একক হচ্ছে গিয়ে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এসআই একক। আবার এসআই এককের সাথে পয়েস এই এককের একটা সম্পর্ক আছে। বিজ্ঞানী পয়েসুলির নাম অনুসারে এককটা তৈরি করা হয়েছে, যেখানে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 পয়েস। তাহলে আপনাকে কি জিজ্ঞাসা, 1 পয়েস ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে 1 পয়েস বের করার জন্য কি করবেন, 10 ওই পাশে পার করে দিবেন। তাহলে 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 পয়েস। তাহলে দেখেন 1/10 মানে কি 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। 12 নম্বরের অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। ওকে, তো 12 নম্বরের অ্যান্সার তো হয়ে গেল। তাহলে আবার 13 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 13 কি বলছে দেখেন, অনেক মজার একটা প্রশ্ন। রো ঘনত্বের একটি লোহার বারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই ও দৈর্ঘ্য এল। একে উপর থেকে ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? ওকে, মনে করেন এখানে মানে আপনার ওই যে বাসার সিলিং এর উপর থেকে একটা লোহার বার, একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের লোহার বার, অ্যাকচুয়ালি এটা প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, এল, ঝুলায় দেওয়া হয়েছে, জাস্ট ঝুলায় দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এর ফলে এই বারটা একটু লম্বা হবে, একটু প্রসারিত হবে। কেন প্রসারিত হবে? কারণ দেখেন এই বারের তো একটা ভর আছে, যেহেতু ভর আছে তাহলে তার একটা ওজন থাকবে। ওই ওজনের কারণে পুরো বারটা উপর একটা বল প্রযুক্ত হবে, সেই বলের কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। আমি ধরলাম তার দৈর্ঘ্য এখানে এল পরিমাণ বাড়বে, এই এল এর মানটাই আমাকে হিসাব করতে বলছে। ওর ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই, ঘনত্ব দেওয়া আছে রো। আচ্ছা, এবার দেখেন আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করার ফর্মুলা কি জানি, পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই এল। এখান থেকে ছোট এল এর মান বের করতে বলছে, এফ এল ডিভাইডেড বাই ওয়াই এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা একটা কাজ করব। কি কাজ করব? এফ, এফ মানে কি এমজি,
কারণ ওজনের কারণে এটা লম্বা হচ্ছে mg ইন্টু এল। আচ্ছা, এখানে একটা কাজ করেন, এলকে স্কোয়ার করেন, উপরে এলকে স্কোয়ার করেন, নিচে একটা এল লেখেন। ঠিক আছে, কি কারণে? কারণ আছে, দেখেন আমার ঘনত্ব লাগবে, আমি কিন্তু ঘনত্ব জানি না। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফল দিয়ে যদি দৈর্ঘ্যকে গুণ করি আমরা কি পাবো? আয়তন। ঠিক আছে, তাহলে আমি এই সাইডে লিখতেছি, দেখেন এম জি এল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু আয়তন। ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা ঘনত্ব পেয়ে যাব। তাহলে হবে এম বাই ভি মানে হচ্ছে রো, উপরে থাকবে জি এল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটাই হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, তাহলে কোনো একটা জিনিসের ঘনত্ব দেওয়া থাকলে তার নিজের ভরের কারণে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? রো জি এল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। ওকে, 13 নম্বর প্রশ্ন শেষ। 14 নম্বর প্রশ্নটা দেখি। 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পানির ফোঁটাকে ভেঙে 10⁶ ছোট পানির ফোঁটায় পরিণত করা হলে প্রতি ছোট ফোঁটার ব্যাসার্ধ কত হবে? আপনাকে পানির একটা ফোঁটা দিয়ে দিছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেন্টিমিটার। এটাকে ভাঙছেন, মানে স্প্রে করার ফলে ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়ে গেল। কতগুলা? 10⁶ সংখ্যক। আপনারা জিজ্ঞেস করছে ওই প্রত্যেকটা ছোট ফোঁটার ব্যাসার্ধ কত হবে। আমরা এখানে ধরে নেব যে ছোট ফোঁটাগুলো তৈরি হয়েছে তাদের প্রত্যেকের সাইজ সমান। ব্যাসার্ধ বের করতে বলছে। আপনার কাছে একটা ক্লু আছে, সেটা কি? আপনি বড় যে ফোঁটাটাকে ভাঙছেন তার আয়তন এবং ভাঙার পরে যতগুলো ফোঁটা হয়েছে তাদের মিলিত আয়তন সমান হবে। আয়তন তো চেঞ্জ হবে না, ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, আয়তন চেঞ্জ হবে না। ওকে, তাহলে আপনার কাছে ক্লু হচ্ছে বড় ফোঁটার আয়তন মানে 4/3 পাই আর কিউব। বড় ফোঁটার আয়তন ইজ ইকুয়ালস টু n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। ছোট আর মানে হচ্ছে কি ওই ছোট প্রত্যেকটা ফোঁটার ব্যাসার্ধ। n সংখ্যক ছোট ফোঁটার আয়তন হচ্ছে গিয়ে আগের ওই 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন। যেহেতু ফোঁটাগুলা গোলক আকৃতির তাই গোলকের আয়তনের ফর্মুলা দিছি, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাহলে 4/3 পাই, 4/3 পাই কাটা, তাহলে এখানে থাকবে কি আর কিউব ইজ ইকুয়ালস টু n ছোট আর কিউব। এখান থেকে ছোট আর এর মান বের করব। কিভাবে করব? প্রথমে n দিয়ে এই পাশে পার করে দিবেন, nটাকে পার করে দিবেন, পরে ঘনমূল করবেন। ঘনমূল করলে এটার কিউব চলে যাবে, থাকবে আর ডিভাইডেড বাই কিউবিক রুট n, এরকম থাকবে। এবার আর এর মান বসান, আর কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার ডিভাইডেড বাই কিউবিক রুট অফ 10⁶ ফোঁটার সংখ্যা। এটাকে কিউবিক রুট করলে কত হবে? এখানে পাওয়ার আছে কত? 6। কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3। 1/6 ইন্টু 6 ইন্টু 1/3 মানে 10⁻²। 10⁻², 10⁻², উপরে চলে গেলে 10⁻⁻4 এত মিটার। অ্যান্সার 10⁻⁻4 মিটার। শেষ। পরের প্রশ্ন। আঠা দিয়ে কিছু জোড়া লাগালে কোন বলের দ্বারা তা আটকে থাকে? মুখস্থ, আসঞ্জন বল। কিভাবে? কারণ দেখেন সংশক্তি বল মানে কি? সংশক্তি বল মানে হচ্ছে একই পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় সংশক্তি বল। যেমন পানির অণুর সাথে একটা পানির অণুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল। আসঞ্জন বল মানে হচ্ছে দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ। ওকে, তাহলে আঠা দিয়ে যদি আমি কোনো একটা কিছু জোড়া লাগাই, এখানে আঠার কাজ কি? আঠার কাজই হলো অন্য কোনো পদার্থের অণুর সাথে আটকে থাকা। ঠিক আছে, তাহলে এখানে আঠা দিয়ে কোনো কিছুকে জোড়া লাগাইলে আমরা কোন বলের দ্বারা এই জিনিসটা আটকায় থাকে? আসঞ্জন বলের দ্বারা। মহাকর্ষ বল অবশ্যই হবে না। ঠিক আছে, ওকে, কারণ মহাকর্ষ বল এইসব বলের তুলনায় একদম নগণ্য। মহাকর্ষ বল দ্বারা আপনি কোনো কিছু আটকে রাখতে পারবেন না। আর দুর্বল নিউক্লিয় বল তো হবেই না, কারণ দুর্বল নিউক্লিয় বলের কাজ হলো গিয়ে কোনো পরমাণুর মধ্যে আধানগুলোকে দূরে সরায় দেওয়া, নিউক্লিয়াসকে ভেঙে ফেলা। ওটা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। ওকে, তাহলে আসঞ্জন বল আমাদের 15টা MCQ সলভ হয়ে গেল। তাহলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সলভ ক্লাসটা অবশ্যই অনেক হেল্পফুল হয়েছে, কিন্তু যারা পরীক্ষা দেন নাই তারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফর্মের লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর সলভ ক্লাসটি করে নেবেন। এতে আপনার অনেক সুবিধা এবং উপকার হবে। তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের প্রত্যেকটি সলভ ক্লাস দেখার পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এ থেকে উপকৃত হতে পারে। তাহলে আপনাদের সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।